এখনো অনেকেই আছেন যারা ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধের নাম না লেখা থাকলে মন খারাপ করেন, কিন্তু কোনো ট্যাবলেট সার্জারি ছাড়াই স্রেফ সামাজিক সচেতনতাই যে কত লক্ষ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে তার ইয়ত্তা নেই। ডাক্তার হয়ে রীতিমতো আক্ষেপ হয় যে বিনে পয়সায় পাওয়া যায় বলেই কি সচেতনতার দাম নেই সমাজে। অনুপ্রাণিত হবার মতো 3 আশ্চর্য কাহিনী, জাপানি বিপ্লব, নর্থ ক্যারেলিয়া প্রজেক্ট আর অস্ট্রেলিয়ার যুদ্ধ আজ আমার রিসার্চে। জাপানি বিপ্লব মেডিকেল সায়েন্সের বইকে আমূল পাল্টে দিয়েছে এই বিপ্লব। ঢাল, তরোয়াল, গুলি, বন্দুক ছাড়াই 1994 সালে যখন মেডিকেল কলেজে পড়তে ঢুকেছিলাম তখনও প্যাথোলজি বইয়ে বড় বড় করে লেখা ছিল স্টমাক ক্যান্সারের হার সব থেকে বেশি জাপানে। তবে আজ আর তা সত্যি নয়, জাপান পাল্টে গেছে। 1975 সাল থেকে জাপানি সরকার এবং তাদের মিডিয়া একসাথে যেভাবে আন্তরিকভাবে উঠে পড়ে লেগে শুধুমাত্র পলিসি পরিবর্তন করে এবং জনসচেতনতা বাড়িয়ে মৃত্যুর হারকে কমিয়ে আনতে পেরেছেন তা সত্যি ঈর্ষণীয়, শিক্ষণীয়। জাপানের মানুষজন রীতিমতো খাদ্যরসিক। শুধু লবণের কথাই ধরুন, প্রায় 4000-এরও বেশি বিভিন্ন ধরনের লবণ পাওয়া যায় জাপানে। সমুদ্রের তলায় 200 মিটারেরও বেশি নিচের জল থেকে হাতে করে বানানো বিখ্যাত শিঙ্কাই সল্ট, ধপধপে সাদা লবণ, যার স্বাদ এতটাই ভালো যে জাপানি টেম্পুরা, সাশিমি, গ্রিল ফিশ আর ভেজিটেবলের উপর হালকা ছড়িয়ে দিলে তার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আমরা যারা 20 টাকা কিলো লবণ কিনেই যে ভাবি যে লবণের দাম কি যেন বেশি হয়ে গেছে, তারা ভাবতেই পারবো না এই শিঙ্কাই সল্টের 1 কেজির দাম ভারতীয় মুদ্রায় 8000 টাকার থেকেও বেশি। জাপানিদের মতো লবণ প্রেমিক যা পৃথিবীতে দুটো আছে কিনা বলা শক্ত। লবণাক্ত মিসো স্যুপ থেকে শুরু করে সল্টেড ফিশ রো, পিকল ভেজিটেবল আর তার সাথে রয়েছে সল্ট গ্রিল ফিশ। কয়লার ছোট্ট উনুনে আগুনে পোড়ানো শিওয়াকি মাছের স্বাদই আলাদা। আগুনে ঝলসানো মাছ, ইয়াকিটোরি স্টাইলের সুস্বাদু নানা ধরনের শাকসবজি খেতে বড়ই পছন্দ করতেন জাপানিরা। কিন্তু এই সুস্বাদু লবণাক্ত খাবারের সংস্কৃতির পিছনে লুকিয়েছিল বাড়াবাড়ি রকমের স্টমাক ক্যান্সার হওয়ার কারণগুলো। ঝলসানো খাবারের মধ্যে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক অ্যামিন আর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পিএইচ আমাদের শরীরের যে ক্ষতি করে তাই নয়, ঝলসানো বারবিকিউ খাবার বেশি খেতে থাকলে তার কেমিক্যাল আমাদের শরীরের জেনেটিক স্ট্রাকচারকে বিকল করে দিয়ে জন্ম করাতে পারে স্টমাক ক্যান্সারের। তাই 1975 সালের পর থেকে জাপানি সরকার এবং সে দেশের সংবাদ মাধ্যম কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন জাপানের এই মৃত্যু মিছিল থামানোর জন্য। জনসচেতনতা বাড়াবার সাথে সাথে ঝলসানো খাবার আর লবণাক্ত রেসিপি থেকে অনেকটাই দূরে সরে এসেছেন জাপানি মানুষজন। যে সনাতন রেসিপি ওনারা গত কয়েকশো বছর ধরে খেয়ে আসছিলেন, হঠাৎ করে তা পরিবর্তন করতে নিশ্চয়ই কারোর ভালো লাগেনি, কিন্তু জাপান হয়েছে সফল। আর যাদের ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ হয়েছে যে এদের স্টমাক ক্যান্সার হয়ে গিয়ে থাকতে পারে, তাদের ক্ষেত্রে সরাসরি করা হয়েছে এন্ডোস্কোপি, বেরিয়াম এক্সরে, যাতে খুব শুরুতেই ঘায়েল করে দেওয়া যায় স্টমাক ক্যান্সার। এর সাথে আবিষ্কার হলো স্টমাক ক্যান্সারের আরো একটা বড় কারণ, একটা ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে এক ব্যাকটেরিয়া। সবার কাছে তো টাকা নেই তার বিরুদ্ধে ওষুধ কিনে খাওয়ার। এদিকে ইন্স্যুরেন্স কোম্পানি আউটডোর ওষুধের খরচ দিতে চান না। 2013 সাল থেকে জাপান সরকার বাধ্য করলো যে সে দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্টের টাকা দিতে। সাহসী এবং আন্তরিক সচেতনতার কারণে আজ জাপানের স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে অভূতপূর্ব ভালো থাকার বিপ্লব। নর্থ ক্যারেলিয়া প্রজেক্ট, ফিনল্যান্ডের রাশিয়া সংলগ্ন অঞ্চল নর্থ ক্যারেলিয়া। ফিনিশ সরকার এবং তাদের সংবাদ মাধ্যমের আন্তরিক প্রচেষ্টায় সেখানকার হার্টের অসুখে মৃত্যুর হার কমানো হয়েছে 73%। সে কাহিনী চাঞ্চল্যকর। 1971 থেকে 1995 সালের মধ্যে আমূল পরিবর্তন ঘটানো হয় ফিনল্যান্ডের সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে। হার্টের অসুখের বিরুদ্ধে এই বিপ্লবের নাম ছিল নর্থ ক্যারেলিয়া প্রজেক্ট। 1972 সালে যখন সে দেশের সরকার এই প্রজেক্ট হাতে নেন, তখন সেখানকার মাঝবয়সী পুরুষদের মধ্যে হার্টের অসুখে মৃত্যুর হার ছিল সম্ভবত পৃথিবীর সর্বোচ্চ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটু সচ্ছলতার মুখ দেখেছিল নর্থ ক্যারেলিয়ার মানুষরা। আরাম করে খেতে শুরু করেছিল রেড মিট, মাখন আর নানা ধরনের আলুর তৈরি অসাধারণ সুস্বাদু সব মেনু। সাথে পার্টিতে চলছিল অ্যালকোহল আর স্মোকিং এর দেদার বাড়াবাড়ি। পার্টিতে উদ্দাম আনন্দ আর খাওয়া দাওয়ার পর ওবেসিটি, হার্ট আর ডায়াবেটিসে অসুস্থ হয়ে অকাল মৃত্যুর হার তখন আকাশচুম্বী। সে নিয়ে সেখানকার সমাজের মাথা ব্যথা না থাকলেও আতঙ্কিত হয়ে উঠেছিল সে দেশের সরকার। কঠোর আইন এনে খাবার দাবারের রাশ টেনে ধরলেন সে দেশের সরকার। স্বাদ দিল তার সংবাদ মাধ্যম। সেখানকার ফল আর শাকসবজির চাষাবাদকে বাড়িয়ে তোলা হলো কয়েক গুণ, যাতে আরো সস্তায় আরো তাজা শাকসবজি খেতে পারেন সেখানকার সাধারণ মানুষজন। কাগজ আর টিভি খুললেই মানুষ দেখতেন অতিরিক্ত রেডমিট, অ্যালকোহল আর পার্টিতে সামনে খাবার থাকলেই
দেদার খাওয়া উচিত নয়। আর তার ফলাফল সারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নর্থ ক্যারেলিয়া। শুধু খাবার দাবার কন্ট্রোল আর জীবনযাত্রায় একটু সচেতনতা 7 থেকে 10 বছর গড় আয়ু বাড়িয়ে দিয়েছিল নর্থ ক্যারেলিয়ার বাসিন্দাদের। হার্টের অসুখে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে প্রায় 73%। সারা পৃথিবী শিখেছে তাদের মডেল থেকে, কিন্তু কবে শিখবো আমরা? অস্ট্রেলিয়া আর স্মোকিং এর যুদ্ধ একইভাবে বিপ্লব করেছে অস্ট্রেলিয়া স্মোকিং এর বিরুদ্ধে। আজ কলকাতা সহ ভারতবর্ষের একটু শহুরে রাস্তায় গেলেই চোখে পড়ে ছেলে মেয়ে নির্বিশেষে স্মোকিং যেন হয়ে উঠেছে এক স্ট্যাটাস সিম্বল। এক অফিসে কাজ করতে গেলে বা পার্টিতে স্মোক না করলে রীতিমতো যেন এক ঘরে হয়ে থাকতে হবে। শুধু শহরে নয়, গ্রামাঞ্চলে বহু নিম্ন মধ্যবিত্ত পরিবার চাষাবাদ করার পর বিড়িতে সুখ টান দিয়ে পরম শান্তি পান। এখনো বহু মাঝবয়সী বা বয়স্ক মহিলারা তামাকের গুঁড়ো বা গুড়াকু দিয়ে দাঁত মেজে নিজেদের পরিষ্কার মনে করেন। ভাবতে অবাক লাগে, প্রত্যেকটি সিনেমা ওয়েব সিরিজের শুরুতে স্মোকিং না করার আবেদন লেখা থাকলেও এখনো স্মোকিং ফ্যাশন স্টেটমেন্ট। পৃথিবীর সব থেকে বেশি তামাক ব্যবহার হয় এই ভারতে। পত্রপত্রিকা, ঘরের টিভিতে হাতে গোনা কটি বিজ্ঞাপনই শুধু চোখে পড়ে স্মোকিং এর বিরুদ্ধে, তাও নিয়মিত নয়। প্রতি বছর 9 লক্ষেরও বেশি মানুষ ইন্ডিয়াতে স্মোকিং এ মারা যান। দেশের সুপ্রিম কোর্ট ধূমপানকে এক ঘোরতর বিপদ বলে গণ্য করেছেন, সেও অনেক কাল আগে। 2003 সালে দি সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্ট বা কোটপা ভারতের সব আঞ্চলিক সরকারকে দারুণ অধিকার দিয়েছে যাতে স্মোকিং এর বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া যায়। এদিকে অস্ট্রেলিয়াতে কি হচ্ছে? অস্ট্রেলিয়াতে 1970 দশকের সময় থেকে গণ সচেতনতা অভিযান শুরু হয় সে দেশের সরকারের আন্তরিক প্রচেষ্টায়। সাথে সঙ্গী হয় অস্ট্রেলিয়ার সম্পূর্ণ মিডিয়া সংস্থা। টিভি, খবরের কাগজ শুরু হয় তামাক বিরোধী অভিযান হাতে হাত মিলিয়ে। 1997 সালে সন্ধ্যাবেলা টিভি খুললেই মন খারাপ করে দেওয়ার মতো স্লোগান চোখের সামনে ভেসে উঠত, এভরি সিগারেট ইজ ডুইং ইউ ড্যামেজ। 2012 সালেও চেষ্টা চলেছে অক্লান্ত। অস্ট্রেলিয়া খুব সফলভাবে তামাক বিরোধী অভিযান করতে সক্ষম হয়েছে। শুনেছি সেখানকার কোনো সিগারেট প্যাকেটের ওপরে কোনো ব্র্যান্ডের আকর্ষণীয় নাম বা ছবি দেওয়া যায় না। সিগারেট থেকে ক্ষতিগ্রস্ত হওয়া কোনো পেশেন্টের ফটো আর কাতর আকুতি দিয়ে মোড়া থাকে সে দেশের প্রত্যেকটি সিগারেটের প্যাকেট। বলতেই পারেন এ তো এদেশেও হয়। ঠিকই, আমাদের দেশেও ট্যাক্সের উপর ট্যাক্স চাপছে সিগারেট বিক্রির উপরে, কিন্তু ভয় হয় ট্যাক্সের টাকাতেই যে দেশ চলে তাতে সরকার আন্তরিকভাবে সিগারেট বন্ধ করতে কতখানি ইচ্ছুক। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, প্রায় 26 মিলিয়ন মানুষ তামাক শিল্পের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাদের সংসার চলে তামাক বিক্রির টাকাতেই। বছরে 870 মিলিয়ন কিলোগ্রাম তামাক তৈরি করে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আজ অস্ট্রেলিয়াতে সিগারেট ঘটিত মৃত্যুর হার অনেকটাই তলানিতে, কিন্তু ভারতবর্ষে চারদিকে গজিয়ে ওঠা সীসাবার এবং সিগারেটের আভিজাত্য দেখে মনে হয় জনসচেতনতার এই লড়াইয়ে আমাদের জন্মভূমি পিছিয়ে পড়ছে না তো। দেশ এবং সংবাদ মাধ্যম যদি চায় তাহলে তাদের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় যে আমাদের আরো সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে তাতে সন্দেহ নেই। শুধু তাই নয়, দেশ এবং সমাজ মাধ্যমের আন্তরিক প্রচেষ্টা থাকলে আমাদের আয়ুও বাড়বে অনেকখানি। হাসপাতালের টোল ট্যাক্স কমবে। টিভি, খবরের কাগজ শুধু দুর্ঘটনা আর রাজনৈতিক খবর পড়ার জন্য নয়, সেসব হতে পারে আমাদের হাসপাতালের বিল কমানোর জন্য আদর্শ ক্লাসরুম। কবে হবে সেসব? উত্তর আছে জানা আপনার? জানলে নিচে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে।